আজ থেকে বহু বছর আগের কথা। আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে ছিল নাদামপুর। গ্রামের এক নির্জন প্রান্তে যেখানে কেউ দিনের বেলাও একা যেতে সাহস পেত না। সেটি ছিল কালু বাঁশের বাগান। সেই বাঁশবাগানের ঠিক মাঝখানে ছিল একটি পরিত্যক্ত কুটির, যা একসময় সবাই বলতো এক ডাইনির আস্তানা। ডাইনিটির নাম ছিল কালী ঠাকুরুনের মা। লোকে বলতো সে নাকি কালো জাদু জানতো এবং গ্রামের ছেলেমেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের রক্ত খেত। আমাদের গ্রামের ছেলে রাজু ছিল খুব সাহসী, তবে সে ছিল একটু উড়নচণ্ডীর স্বভাবের। বন্ধুদের মাঝে তার সাহস দেখানোর খুব শখ। একদিন রাতে সে তার বন্ধুদের সাথে বাজি ধরলো যে সে একা সেই ডাইনির কুটিরে যাবে এবং কুটিরের দরজা ছুঁয়ে আসবে। তার বন্ধুরা বারবার নিষেধ করলো, বিশেষ করে তার সবচেয়ে কাছের বন্ধু বলে ওখানে সন্ধ্যা হলে একটা ভূতের উপস্থিতি টের পাওয়া যায় আর ডাইনির আত্মার সাথে তার ঝোঁক আছে। যাস না রাজু। কিন্তু রাজু কারো কথাই শুনলো না। আকাশে সেদিন চাঁদ ছিল না, চারিদিকে জোনাকির আবছা আলো। রাজু কাঁধে একটা টর্চ আর মনে একটা সাহস নিয়ে বাঁশবাগানের দিকে এগিয়ে চলল। বাঁশবাগানে ঢোকার সাথে সাথেই পরিবেশটা কেমন যেন শীতল আর ভারী হয়ে গেল। শুকনো বাঁশপাতার মর্মর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ সে শুনতে পেল খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে ডাকছে, আয় রাজু, আয়। রাজু থমকে দাঁড়ালো, বুকটা দরফর করে উঠলো। সে টর্চের আলো ফেলে দেখলো আশেপাশে কেউ নেই। সে ভাবলো হয়তো মনের ভুল। দ্রুত পা চালিয়েছে কুটিরের কাছে পৌঁছে গেল। কুটির ছিল ভাঙ্গা, চারিদিকে সেতে শ্যাওলা। রাজু যখন দরজায় হাত দিতে যাবে ঠিক তখনই ভেতর থেকে ভেসে আসলো এক ভয়ঙ্কর কক্রোশ হাসি। হ হ হ, এসেছিস, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। হাসি শুনে রাজুর হাত পা ঠান্ডা হয়ে গেল। দরজার ফাটা অংশ দিয়ে সে দেখলো কুটির ভিতরে অন্ধকারে একটা লম্বা ছায়ামূর্তি নড়ছে। মূর্তিটির চোখে জ্বলছে যেন দুটো দিকে দিকে আগুন। এটা ছিল সেই ডাইনির কালী ঠাকুরুনের মার আত্মা। ডাইনিটি ফিসফিস করে বলে, সাহস তো তোর কম নয়, কিন্তু এই রাতে কেউ ফেরে না। তোকে আজ আমি আমার ভূতের বুকের জন্য ধরব। রাজু বয়ে চিৎকার করতে বলে গেল। সে দেখলো ডাইনিটি তার দিকে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে। ডাইনির হাতে ছিল একটা মানুষের মাথার খুলি। রাজু মুহূর্তের জন্যই চোখ বন্ধ করে নিল। সে দেখলো তার মানুষ পড়ে তার স্ত্রী নাদিয়া। মুখ বেসে উঠল। সে তখন প্রাণপণে স্টেপে তার নাম ধরে জপ ধরতে শুরু করলো। ডাইনিটি ঠিক তার এক হাত দূরে এসে থেমে গেল। ডাইনির চোখে যে আগুনের মতো আলো জ্বলছিল তা যেন নিভে আসতে শুরু করলো। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে আটকে দিয়েছে। ডাইনির রাগে গুগু শব্দ করতে লাগলো এবং বাঁশবাগানের বাঁশগুলো তীব্র বেগে দুলে উঠল। হঠাৎ ডাইনিটি বিকট চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল আর তার জায়গায় বাঁশবাগানের চারপাশ থেকে বেশি এলো একাধিক পুরুষের ভূতের কণ্ঠস্বর, পালা পালা পালা, এ তোর শেষ সুযোগ। রাজু আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে পাগলের মতো ছুটতে শুরু করলো, পিছনে ফিরেও তাকালো না। বাঁশবাগান থেকে বের হওয়া পর্যন্ত সে শুধু শুনতে পাচ্ছিল তার নাম ধরে কে যেন হাসছে আর ফিসফিস করে ডাকছে, ফিরে আয় রাজু, ফিরে আয়। যখন রাজু বাঁশবাগান থেকে গ্রামের রাস্তায় বেরিয়ে এলো তখন তার বন্ধুরা দেখলো সে ভয়ে থরথর করে কাঁপছে। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। তার জামা কাপড়ে কাদা ও ঘামে ভেজা আর হাতের টসটি বাঁশবাগানেই পড়েছিল। পরের দিন রাজু ভীষণ অসুস্থ হয়ে পড়লো। সে কাউকে সে রাতের সব কথা বলতে পারলো না। শুধু এটুকুই বলছিল, আমি ডাইনিকে দেখেছি আর বাঁশবাগানে অনেক ভূত আছে, ওরা আমাকে ধরতো। সে ঘটনার পর থেকে রাজু আর কখনো সাহস করে সেই গ্রামে যায়নি। আজও সেই গ্রামের লোকেরা বলে গভীর রাতে কালু বাঁশবাগান থেকে ডাইনির কালী ঠাকুরুনের মায়ের কক্রোশ হাসি আর তার শিকার হওয়া ভূতেদের চাপা আর্তনাদ বেশি আসে।